আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আজকে আমাদের যেই কাহিনীটা আমরা বলবো, সেই কাহিনীটি সম্পর্কে অবশ্যই আগে থেকে আপনারা জানেন। তারপরও বলছি, এটি একটি ডোম যে লাশ কাটে এবং এক রিক্সা চালকের কাহিনী। তো আমাকে কাহিনীটি পাঠিয়েছে আমার ফেসবুক ফ্রেন্ড আপনার জাহিদ। তো জাহিদ রাজশাহীরই ছেলে। জায়গাটি এখানে উল্লেখ করেনি, যেহেতু আপনার জায়গাটা উল্লেখ করলে প্রবলেম হতে পারে। তো কাহিনীটি আপনার 1982 সালের কাহিনী। যাই হোক, এখন আমি আজকে আর কথা বাড়াবো না, আমি কাহিনীতে চলে যাই। তো 82 সনে আপনার মোটামুটি গ্রাম অঞ্চল সাইডটা বলা যায় 8টা-9টা বাজলেই আপনার শুনশান নীরবতা। তখন আপনার রিক্সা বা ভ্যান পাওয়াটা খুব কষ্ট ছিল। তো এরকমই একদিন দুই ফ্রেন্ড, একজনের নাম এখানে আমি যেভাবে লিখেছি সেভাবেই বলছি। তো একজন হয়েছে আপনার অপু, আরেকজন হয়েছে আপনার মিতু। এরা দুই ফ্রেন্ড আপনার গ্রামে বিয়ে খাওয়ার পরে এখন বাড়ির দিকে আসবে। এখন কোনো গাড়ি ঘোড়া তারা পাচ্ছে না। তো অনেক কষ্ট করে একটা রিক্সা দেখে আসতেছে। তখন রিক্সাওয়ালাকে তাদের গ্রামের নাম বলল। আমি এখানে কোনো গ্রামের নাম উল্লেখ করছি না, যেহেতু আমাকে উল্লেখ করতে মানা করা হয়েছে, সো আমি এখানে উল্লেখ করছি না আপাতত। তো রিক্সাওয়ালা চিন্তা করলো, ঠিক আছে আমি তো ওদিক দিয়ে যাবো, রিক্সাওয়ালা বাড়ি আবার ওই সাইডেই। তো চিন্তা করলো নিয়েই যাই। তো ওনারা ভাড়া টাড়া ঠিক করে রিক্সায় উঠলো। রিক্সায় ওঠার সময় দুজনই খেয়াল করলো যে রিক্সার যে হ্যান্ডেল থাকে সামনে ধরার, এখানে একটা কালো ব্যাগ। ওনারা হয়তো ভাবছে যে রিক্সাওয়ালারই কোনো কিছু হবে, অত কিছু মনে করেনি। তো রিক্সা স্বাভাবিক গতিতে চলতেছে। তো অনেক দূর যাওয়ার পরে উনি একটু টার্ন নিল বামের দিকে। তখন ওই এক ফ্রেন্ড অপু বলতেছে যে আপনি যে বামে টার্ন নিলেন, আমরা তো সোজা গেলেও হয়, বাম দিয়েও যাওয়া যায়। তখন রিক্সাওয়ালা বলতেছে যে আসলে আমার বাসা এখানে, তো আমি একটা জিনিস রেখে আবার আপনাদেরকে এই সাইড দিয়ে নামাই দিব, অসুবিধা নেই। তো রিক্সা চলতেছে। তো তার বাড়ির ঠিক গড়ির মুখে রিক্সাটা থামলো। থামার পরে স্ট্রিট লাইট যখন জ্বলতেছে, তখন আপনার আবার আগের দিনে অনেকে দেখছেন যে হারিকেন থাকে রিক্সার নিচে যাতে আলোটা দেখা যায়। আর তখন তো স্ট্রিট লাইট সব জায়গায় ছিল না, ওই জায়গায় ছিল আর কি, জায়গাটা উল্লেখ করা যাবে না। তো দেখলো যে রিক্সাওয়ালা যে ব্যাগটা ওখান থেকে নিচে সামনে থেকে ব্যাগ থেকে ফোঁটা ফোঁটা রক্ত পড়তেছে, পুরো রাস্তা সে যাইতেছে। গড়ির ভিতর যাওয়ার পর রিক্সাওয়ালা মিলাই গেল। তখন একজন আরেকজনকে বলতেছে যে কিরে, এটা তো ডোমদের এলাকা, এখানে তো সব ডোমরা থাকে, এখানে উনি একটা ব্যাগ নিয়ে গেল, তাও রক্ত পড়তেছে। তো দুজনে খুব ভয় পাইছে। তো যখন রিক্সাওয়ালা ফেরত আসলো, তখন ওখান থেকে এক বন্ধু জিজ্ঞেস করতেছে, আচ্ছা আপনি যে ব্যাগটা নিয়ে গেলেন, আমি জানতে পারি সে ব্যাগে কী ছিল? বলে আসলে আমার আজকে দেরি হয়ে গেছে, তো এই জন্য বাজার করে মাছ কেটে তারপর নিয়ে আসছি। তাজা মাছ তো, এই জন্য রক্ত হয়তো বা আপনারা দেখছেন পড়ছে। তখন এক ফ্রেন্ড বলতেছে, আচ্ছা ঠিক আছে, সেটা নয় আমরা বুঝলাম, কিন্তু আপনার এই যে ডোমদের এলাকায় যে আপনি থাকেন, আপনি তো রিক্সা চালান, আপনি তো ডোম না। তখন রিক্সাওয়ালা বলল যে আমি আগে ডোমই ছিলাম, একটা ভয়ানক কাহিনী হওয়ার পর আমি ডোমের কাজটা ছেড়ে দিছি, আর আপনারা ভয় পান না, আমি কোনো জিন টিন না, আমি মানুষই। তো এই বলে রিক্সা সে আবার চালানো শুরু করলো। আর সে যে ডোম থাকাকালীন যে ভয় পাইছে সেই কাহিনীটা তাদেরকে বলা শুরু করলো। তো
তখন মোটামুটি আপনার 82 সনের কথা। তো তখন আসলে সরকারিভাবে কোনো ডোম ছিল না। ওই লাশ আসলে ডাক পড়তো, তার বিনিময়ে তাদেরকে টাকা দেওয়া হতো, কিন্তু মাসিক কোনো টাকা তাদেরকে দেওয়া হতো না। তো দেখা যেত এর জন্য ওখানে 3-4 জন যারা ডোমের কাজ করতো এরা প্রায় আপনার সন্ধ্যাবেলা হলে ঘোরাঘুরি করতো, কারণ লাশ আসলেই তো এটা পোস্টমর্টমের জন্য রেডি করতে হবে, ওই টাকা পাবে তারা। এমনি একদিন সন্ধ্যা প্রায় হবে, চারিদিক অনেক কালো অন্ধকার হয়ে আসছে যে বৃষ্টি আসবে। তো এই সময় উনি, মানে যে রিক্সাওয়ালা, ওনার কথা বলতেছি, উনি ওই ডোমঘরের আশেপাশে হাঁটতেছে, দেখে যে স্ট্রেচারে একটা মহিলার লাশ, কিন্তু কোনো আশেপাশে কোনো অ্যাম্বুলেন্স বা কিছু নাই। উনি চিন্তা করলো যে মনে লাশ রেখে গেছে, পোস্টমর্টম করার জন্য এক কাজ করি, অন্য ডোম আসার আগে আমি এটা কাজ শুরু করি, তাহলে এটার টাকাটা আমি পাবো। তো উনি সুন্দর ওটাকে রুমের ভিতর ঢুকাইলো, আর স্ট্রেচার থেকে আপনার যেই স্থানে নিয়ে আর কি এটা কাটাছেঁড়া করবে, ওখানে নেওয়ার সময় হঠাৎ তার গালে একটা থাপ্পড় লাগে অনেক জোরে। তো উনি হঠাৎ মনে করে যে এটা হয়তো অনেক সময় এরকম হয় যে লাশের যে রগ, অনেক সময় রগ যদি টান থাকে এরকম হয়, সে আগেও হয়েছে তার সাথে। তো সেকেন্ড টাইম উনি স্ট্রেচার থেকে যখন আপনার ওই কাটার জায়গাটা নিবে, তখনই থাপ্পড়টা বেশ জোরে ছিল, এমন জোরে শব্দ হয়েছে, আর উনি ছিটকে একটা কোণারে যায় পড়ছে রুমের। পড়ার পরে উনি যখন মানে মুখ তুলে তাকাইছে, দেখে যে ওটা একটা মহিলা লাশ ছিল, এটা বলতে ভুলে গেছে আর কি। তো দেখতেছে যে ওই মহিলাটা উঠে বসছে স্ট্রেচারে, এবং বৈশা লোকটার দিকে তাকায় বলতেছে, তুই আমার লাশ কাটবি, তোর এত বড় সাহস। এটা শোনার পর আসলে তার কোনো সেন্স ছিল না, সে বলতে পারে না কি হয়েছে। তো পরদিন ভোরবেলা ওনার যে হেল্পার, মানে যে সাহায্য করে লাশের জন্য, তো ও তো সেদিন আসে না, কারণ ও জানে যে লাশ কোনোটা আসে না, আয়সা কী করবে। তো আয়সা দেখতেছে ওর ওস্তাদ মাটিতে পড়ে আছে। তো ওস্তাদকে পানি টানি দিয়ে জ্ঞান ফিরাইলো। জ্ঞান ফেরার পর বলতেছে, কী ব্যাপার ওস্তাদ, আপনি এখানে কেন? বলে, আমি এখানে কালকে সন্ধ্যায় একটা লাশ আসছিল লাশ কাটার জন্য, আর তোরতে আমি অনেক খুঁজছি, তো পাইলাম না। বলে, কালকে তো কোনো লাশই আসেনি, আপনি লাশ কোত্থেকে পাইলেন? বলে, না কালকে একটা মহিলার লাশ সন্ধ্যাবেলা আসছিল, ওইটা আমি স্ট্রেচার থেকে ওই যে কাটাকাটি জায়গায় নেওয়ার সময় আমার সাথে এই ঘটনা ঘটছে। তখন তার হেল্পার বুঝতে পারলো হয়তোবা সে ভয় পাইছে, কারণ এরকম কোনো ঘটনাই ঘটে নাই, লাশও আসে নাই। তো যাই হোক, ওস্তাদকে বাসায় দিয়ে আসলো। তো আসলে আপনার কাহিনীটি এখানে যদি শেষ হইতো তো ভালো ছিল। তো তারপর থেকেই আপনার ওই যে আর কি রিক্সাওয়ালা ওস্তাদ, উনি আপনার দিন নাই রাত নাই, দেখা গেছে উনি জানলা পাশে বসে আছে, ওই মহিলাটা তার যে বাড়ির পাশে গাছ আছে ওই গাছে মানে গাছের মধ্যে আপনার ফাঁসি দিয়ে ঝুলতেছে। তারপরে আপনার দেখা গেছে রাত্রেবেলা ওয়াশরুমে যাইতেছে, ওয়াশরুমের ওই পাশে দাঁড়ায় রয়েছে। তো এইভাবে সে অনেক জায়গায় দেখতেছে। দেখতে দেখতে উনি পরে তার ওয়াইফকে সব কিছু খুলে বলার পরে তার ওয়াইফ তাকে একটা হুজুরের কাছে নিয়ে যায়। তো হুজুরের কাছে নিয়ে যাওয়ার পর হুজুর জিজ্ঞেস করে যে কতদিন যাবত এর হইতেছে? বললো যে 2-3 দিন যাবত। পরে হুজুর কিছু পানি পড়া ঝাড়ফুঁক দিল, বললো যে আপনারা কালকে একটু আসেন, যদি না ঠিক হয়। তো ঠিক হয়নি, তারা পরের দিন গেল। তো পরের দিন যাওয়ার পরে তো হুজুরের পালিত জিনের মাধ্যমে জানা গেল এটা যে ওই যখন মানে ঝড় বৃষ্টি ভাবটা হইতেছিল সন্ধ্যার সময়, তখন তো আপনার ওই যে ডোম বা রিক্সাওয়ালা, উনি ওই ডোমের ঘরের আশেপাশে বসেছিল। তো আপনারা গ্রাম অঞ্চলে দেখবেন যে খারাপ বাতাস আমরা বলি, তো ওই খারাপ বাতাসের মধ্যে একটা পিচাস ওই দিক দিয়ে যাইতেছিল, তখন ওর উপরে এটা মানে আর কি ভর করছে। তো যা করাইছে ওই পিচাসটাই করাইছে। এখন ওর মধ্যে ও যাই দেখে ওই পিচাসটাকে দেখায়। হ্যাঁ, তো বললো সমস্যা না, আমি একটু পানি পড়া আর দিয়ে দিতেছি ঝাড়ফুঁক, ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে।
তো তারপরে মোটামুটি সে ঝাড়ফুঁক করে তারপরে ওষুধ টষুধ দিয়ে দিল। তারপরে আলহামদুলিল্লাহ তার সাথে আর কোনো ঘটনা ঘটেনি। তো এই ছিল ফার্স্ট ঘটনা। এখন অনেকেই বলেন যে রিয়েল ঘটনা চাই বা আপনার মানে বিভিন্ন ধরনের ঘটনা। আসলে আমরা ঘটনাগুলো সংগ্রহ করি, যা বিশ্বাস করে করি, যেহেতু আমরা তো আর মনে করেন যে ইনভেস্টিগেশন করে আসলে এটা করা সম্ভব না কোনো সময়। তা আমার যাদের ফ্রেন্ড সার্কেল আছে আমাদের, তারপর বড় ভাই বা যারা সিনিয়র ব্যক্তি আছে বা যাদের দাদা দাদি নানা নানি আছে, তাদের থেকে আমরা ঘটনাগুলো সংগ্রহ করি। এখন অনেক সময় দেখা যায় যে আপনার ঘটনাগুলো বানানো মনে হয়, আবার অনেক সময় মনে হয় না অনেক রিয়েলিস্টিক হইতেছে। আসলে গল্পগুলো বা কাহিনীগুলো যার সাথেই ঘটে, সে যেভাবে আমাদেরকে বলে বা যার মাধ্যমে আমাদের কাছে আসে, আমরা ঠিক সেইভাবেই বলার চেষ্টা করি। এখন আমি যদি আপনাকে বানায় বলি, হয়তো বা 1 দিন 2 দিন বলতে পারবো, তার চেয়ে বেশি না। তার আমরা চেষ্টা করি যে আমাদের কালেক্ট করা যেগুলো আমাদের কাছে ভালো লাগে, যে না এই গল্পগুলো রিয়েলি ঠিক আছে, আমরা দরকার হলে আরেকবার তার সাথে কথা বলি, আমার ফ্রেন্ড বা যার মাধ্যমে আমরা জোগাড় করি তার সাথে আমরা আরেকবার চেষ্টা করি বা তাকে বলি যে আপনি একটু তাকে জিজ্ঞেস করেন যে গল্পগুলো আসলে কি সত্যি কি না। হ্যাঁ, তো আসলে ঘটনাগুলো অনেক পুরনো হয়ে যায়, দেখা যায় অনেক কিছু মিসিং থাকে, হ্যাঁ, বা সে ভুলে গেছে। তো এই জন্য আর কি আপনারা ওইগুলা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, এটাই আমি আশা করি। আর আমাদের যারা বাংলাদেশের ভাই বোন বা বাংলাদেশের বাইরে যারা থাকেন, তারাও আমাদের প্রোগ্রাম শুনতেছেন, অনেকে ভালো বলতেছেন, অনেকে খারাপ, যে যেটা বলেন আমাদের আসলে ভালোটাই মেনে নিতে হয়। আর খারাপ যারা বলতেছেন আসলে এটা যার যার অভিরুচি, আমরা চেষ্টা করতেছি ভালো করার। আপনারা অবশ্যই আমাদের সাথে থাকবেন, এটাই আমাদের কাম্য। আর যেহেতু যারা বাংলাদেশের বাইরে থাকেন, যারা বিদেশে অনেক কষ্ট করেন, তাদের জন্য আসলে আমার বলার কিছু নাই সহানুভূতি ছাড়া। আর আমাদের সাপোর্ট করবেন, আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর ইমেল আমাদের কাছে কিছু আসছে, এই আমাদের একটু ঝামেলার জন্য ইমেলগুলো আমরা এখন পর্যন্ত আসলে সলভ আউট করতে পারিনি। ইনশাল্লাহ আমরা সামনের দিকে আমরা সলভ আউট করব। যাই হোক, অনেক কথা বলে ফেললাম আজকে, আর আপনারা অবশ্যই পুরোপুরি গল্পটা শুনবেন। আচ্ছা, এখন আমি সেকেন্ড গল্পতে চলে যাচ্ছি। তো সেকেন্ড যে গল্পটা, এটা একটা রিক্সাওয়ালার গল্প। তো এটা আমার নিজেরই সংগ্রহ করা। তো আমি প্রায়ই আমার গ্রামের বাড়ি যাই, আমার গ্রামের বাড়ি ঢাকা নবাবগঞ্জে। তো ওখানে আপনার প্রায় রিক্সাওয়ালারা দেখা যায় রংপুর, কেউ জামালপুর, এই সাইডের মানুষ। তো আমি একদিন রিক্সায় উঠে তার সাথে কথা বলতে বলতে তো তারকে জিজ্ঞেস করলাম, আসলে আপনার জীবনে কি কোনো মানে ভয়ানক কাহিনী আছে? তখন উনি বললো যে হ্যাঁ, আমার জীবনে আছে, যদি আপনি শুনতে চান আমি বলতে পারি। তা আমি বললাম আচ্ছা ঠিক আছে। তখন আমরা একটা চায়ের দোকানে বসলাম, বসে দুজনে দুইটা চা নিয়ে আমি বললাম যে এবার আপনি শুরু করেন। তো উনি শুরু করলো। তো ওনার বাসা রংপুরে। উনি আমাদের এখানে 10-12 বছর যাবত রিক্সা চালায়, 2-3 মাস পর পর আর কি বাড়ি যায়। তো তার প্রথম যে সন্তান হয়, তার পরপর 3টি মেয়ে সন্তান হয়। তো 3টি মেয়ে সন্তান হওয়ার পরে মেয়েগুলো আস্তে আস্তে বড় হইতে থাকে। তো তারপরে আপনার ছেলে সন্তান হয়, কিন্তু এনিহাও মানে কোনো এক কারণে ছেলে সন্তানটা মারা যায়। যাক, আল্লাহ তাকে আবার আরেকটা ছেলে সন্তান দেয়। তো ছেলে সন্তান দেওয়ার পরে ছেলে সন্তানটা 3-4 বছর পর্যন্ত ভালোই ছিল, নর্মাল আপনার শিশুদের মতোই ছিল, যারা খেলাধুলা করে, মানে যা যা একটা 4-5 বছরের বাচ্চা করে সে তাই করতো। কিন্তু হঠাৎ একদিন সন্ধ্যাবেলায় তার মানে হাঁটা চলা সব বন্ধ হয়ে গেল অটোমেটিক। সে আর বিছানা থেকে উঠতে পারতেছে না, কোনো কথাও বলতে পারতেছে না, মানে অ্যাজ লাইক আপনার প্যারালাইসিস মতো হয়ে গেল।
তো সেই রিক্সাওয়ালা এমনি গরিব মানুষ, অনেক কষ্ট করে ডাক্তার দেখাইলো, কবিরাজ দেখাইলো, তো কোনোভাবেই সুস্থ হইতেছে না। তো তার কিছুদিন পরে দেখলো যে তার ছেলেটা, মানে যেমন ছোট বাচ্চা আপনার 6 মাসের আগে হাঁপুড় দেয়, এইভাবে হাঁপুড় দিতেছে। উনি চিন্তা করলো হয়তো বা যেহেতু হাঁপুড় দিতেছে তাহলে মনে হয় আস্তে আস্তে হাঁটবে। তো উনি এই চিন্তা করলো। তো চিন্তা করার পর উনি তো সকাল হলে এই রিক্সা নিয়ে বের হয়ে যায়। তো সে আস্তে আস্তে প্রায় রাত হয়ে যায়। তো তখন আপনার ছিল হলো বর্ষার সিজন। তো আপনারা দেখবেন যে বর্ষার সিজন হলে তো চারিদিকেই পানি চলে আসে, ডোবা নালা সব কিছু একদম ভরিপূর্ণ টুম্বুর হয়ে যায়। তো এদিকে সবাই আপনার ওই রিক্সাওয়ালার যে ফ্যামিলি ছিল, তার বউ আর মেয়েরা বাইরে কাজে ব্যস্ত ছিল, আর ওই যেই ছোট ছেলেটা যেটা প্যারালাইসিসের মতো হয়ে গেছে, কোনো রকম হাঁপুড় দিতে পারে, এটা ঘরে শোয়া অবস্থায় ছিল। তো রুমে আসার পরে বাচ্চাটাকে কেউই খুঁজে পেতেছে না। চারিদিকে অনেক খোঁজাখুঁজি করা হইলো সারাটা দিন, কারণ সে হাঁপুড় দিতে পারে, সে হয়তো বা আপনার বড় জোর খাট থেকে নিচে পড়বে, এতটুকুই, এর চেয়ে বেশি তো না। হ্যাঁ, তো বা একটু সামনের দিকে যাবে, কিন্তু ঘরের মধ্যেই তো তারা ঘরের বাইরেই তারা কাজ করতেছে। তো যাই হোক, পায় না, মানে সব দিক খোঁজা শেষ, সন্ধ্যা হয়ে গেছে। তো সন্ধ্যার সময় ওই যে রিক্সা চালক উনি আসছে বাসায়, উনি এসে তো এই খবর শোনার পর তো তার আসলে পুরা বাড়িটাই একদম একটা মানে হৃদয় বিদারক একটা পরিস্থিতি তৈরি হইল। তো পায় না তো ভোরবেলা আপনার ওই ওনাদের পেছনে যে ডোবাটা, এখন তো বর্ষা বলছিল, আপনি আগে বলছি, তো বর্ষায় পানি ভরেছে, ওখানে ওই তার বাচ্চার লাশটা পাওয়া গেল। এখন সবাই প্রশ্ন করতেছে যে বাচ্চার লাশটা আপনার ঘর থেকে ওখানে কিভাবে গেল, কারণ ও তো হাঁটাচলা করতে পারে না, জাস্ট কোনো রকম হাঁপুড় দিতে পারে। আরও যদি হাঁপুড় দিয়ে চলেও যায়, আপনার ঘরের বাইরে সবাই টুকটাক কাজ করতেছে, কেউ তো না কেউ দেখবে। যাই হোক, এখন মনে বুঝতেই পারতেছেন বাবার মন। তো উনি চিন্তা করলো যে তাহলে আমি কবিরাজ বা তান্ত্রিক বা যারা কবিরাজ তাদের কাছে যাই, দেখি কোনো জিনের মাধ্যমে কিছু একটা যদি জানা যায় যে কী হয়েছিল। তো যাই হোক, কোনো কিছুই ফলাফল পাওয়া যায়নি। উনি অনেকজনের কাছে গেছে, শুধু টাকাই খরচ হয়েছে। তো এরকম করে আপনার 7-8 বছর চলে গেল। তো নর্মালি আমরা দেখি যে আপনার গ্রামে ওয়াশরুমগুলি একটু বাইরেই থাকে। তো যেহেতু গরিব মানুষ ছিল, আপনার তাদের ওয়াশরুমটা আপনার ওই পাট খড়ি দিয়ে করা ছিল। তো রাতেরবেলা ওই রিক্সাওয়ালা ওয়াশরুমে গেছে। তো যাওয়ার পরে আপনার আরেকটা কথা এখানে বলতে ভুলে গেছি, যে যে বাচ্চাটা মারা গেছিল, ওকে কবর দেওয়া হয়েছিল আপনার ওনাদের বাউন্ডারির ভিতরেই একটা কাঁঠাল গাছ ছিল, কাঁঠাল গাছের নিচে কবর দেওয়া হয়েছিল। তো উনি ওয়াশরুমে যাইতেছে, ওয়াশরুমে রাতে গেল। যাওয়ার পর উনি যখন ওয়াশরুমে বসছে, উনি দেখতেছে ওই যে সমরির ফাঁক দিয়ে, উনি মানে কাঠখড়িগুলো, ওইটা ফাঁক দিয়ে দেখতেছে যে ওই কাঁঠাল গাছের নিচে একটা বাচ্চা খেলা করতেছে। তো উনি এটা দেখে একটু অবাক হয়ে গেছে যে এত রাত এখানে বাচ্চা, আর জায়গাটা একটু আলোকিত। তো উনি তো অনেকক্ষণ যাবত তাকায় আছে। তো একটু পর উনি খেয়াল করলো যে বাচ্চাটাও ওনার দিকে হাইটে আসতেছে। তো হাইটে আসতেছে, তো উনিও তাকায় রয়েছে যে দেখে যে কি হয়। তো যখন অনেক কাছাকাছি চলে আসলো, তখন ওই বাচ্চার চোখ আর ওনার চোখ চোখাচোখি, মানে দুজনের চোখ দুজনের উপর পড়লো, আই কন্ট্যাক্ট যাকে বলা হয়। তো এটা দেখার পরে অনেকক্ষণ তাকায় ছিল। তো পরে বাচ্চাটা একটা হাসি দিয়ে বাচ্চাটা আবার চলে গেল, ওই কবরে ওখানে যেয়ে আবার ভ্যানিশ হয়ে গেল আর কি। তো এইটা দেখার পর তো বাবার মন স্বাভাবিক ব্যাপার, সে যেভাবে হোক এটা জানতে হবে যে কী, 7-8 বছর পরে দেখা দিল। তো সে কী করলো, সে পরদিন সকালবেলায় আপনার ওই মসজিদের ইমাম সাহেবের কাছে গেল। যে ইমাম সাহেবকে বলতেছি, ইমাম সাহেব আমার তো বাচ্চাটা এরকম 7-8 বছর আগে মারা গেছে, কালকে আমি যখন রাতে ওয়াশরুমে গেছি তখন আমি এরকম দেখলাম। তখন ইমাম সাহেব বলে যে দেখেন, আসলে ওইটা ভালো কোনো জিন আপনার বাচ্চার রূপ ধরে আসছে,
যেহেতু আপনি বাচ্চাটা যখন মারা গেছে অনেক ব্যথিত হয়েছিলেন, এই জন্য আপনাকে ও দেখা দিছে। কিন্তু হ্যাঁ, আপনাদের কোনো ক্ষতিও করবে না, এতটুকু আপনি নিশ্চিত থাকতে পারেন। যাই হোক, তারপরে আপনার দুই একবার আরও তার সাথে দেখা হয়েছে, কিন্তু কোনো কথা টথা হয় না। কারণ ওই ইমাম সাহেব যেহেতু বলে দিচ্ছিল আপনাদের কোনো ক্ষতি করবে না এটা, সো এর জন্য আর তারা এটা কোনো পদক্ষেপ নেয়নি। তো এটা ছিল আমার আজকের সেকেন্ড ঘটনা। আশা করি আপনাদের ভালো লাগছে। আর রিয়েলিস্টিক ঘটনা বলতে গেলে ছোটই হবে, বড় তো মানে বলতে গেলে অনেক বড় বড় ঘটনা বলা যায়। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন। আমরা আপনার জন্য দোয়া করব। আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, আর বেল আইকনটি প্রেস করে দিবেন যাতে ভিডিও আপলোড হলে আপনার সাথে সাথে পেয়ে যান। আরেকটি কথা, যেটা আমাদের ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আপনারা যদি আমাদের গল্প পাঠান তাহলে এই ইমেল অ্যাড্রেসে পাঠাবেন, bhutghonta@gmail.com। তো আজকের এপিসোডটি একটু ছোটো করলাম, ইনশাল্লাহ নেক্সট এপিসোডটা একটু বড় করব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।